তোর কারণেই ফিরে আসা সূচনা পর্ব। লেখক ছায়ালিপি। সকালে সুন্দর সূর্যের আলোয় আলোকিত হয়ে গেছে ঘুমন্ত পরীর ঘরটা। আর ঘুমন্ত পরীর ঘুমিয়েই আছে। হঠাৎ বিরক্তিকর শব্দে ঘুমন্ত পরীর ঘুম ভেঙে গেল। বিছানার উপরে উঠে বসে পড়ল। কিছুক্ষণ পরেই ফিরোজ আহমেদ রুমে ঢুকে ঘুমন্ত পরীর মাথায় হাত দিয়ে বললেন, শুভ সকাল তুবামণি। তুবাও হাসি মুখে বলল, শুভ সকাল আব্বু। তুবা সকাল শুরু হয় তার আব্বুকে দেখে। তুবার বয়স এখন 11। খুব শান্ত একটা মেয়ে। তার বাবার রাজকন্যা। তারা এক ভাই দুই বোন। তুবা সবার ছোট। তুবার বড় বোন, সে এবার এইচএসসি পরীক্ষা দিবে। আর তার ভাই এবার এসএসসি পরীক্ষা দিবে। তুবা পড়ে ক্লাস 6-এ। আজ নীলার কলেজের শেষ দিন, তাই তারা সব বন্ধুরা প্ল্যান করেছে একসাথে কোথাও ঘুরতে যাবে। তাই নীলা আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে সাজছে। তুবা পেছনে এসেই তার আপুকে এক মনে দেখে তার আপু কি সুন্দর, যে কেউ দেখলেই প্রথম দেখাতেই মাশাআল্লাহ বলে উঠবে। নীলা, কি রে, কি দেখছিস এভাবে? তুবা, তুমি এত সুন্দর কেন আপু? তার উপর এত সুন্দর করে সাজগোজ করেছো কেন আজ? নীলা, আমি সুন্দর কারণ আমার চেয়ে খুব সুন্দর একটা বোন আছে, তাই আমি সুন্দর আর সেজেছি। আজ আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাব তাই। তুবা, ওয়াও, তোমরা ঘুরতে যাচ্ছ? নীলা, তুই যাবি আমাদের সাথে? তুবা, না আপু, তুমি যাও, আমার ভালো লাগে না এই সব ঘোরাঘুরি। আমি কার্টুন দেখব, তুমি যাও, আনন্দ করে এসো। নীলা, সবসময় তো কার্টুনই দেখিস, আজ না হয় একটু আমাদের সাথে ঘুরতে গেলি, দেখবি ভালো লাগবে। তুবা, তুমি তোমার বন্ধুদের সাথে মজা করবা, আমি ছোট মানুষ, সেখানে যেয়ে কি করব আপু? নীলা, চল না, গিয়ে দেখতে পাবি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তুবা, সত্যি বলছো আপু? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। তুবা একটা ব্ল্যাক কালারের জামা পরে নিল। চুল কোমর অবধি হওয়ায় তুবা তার আপুর কাছে চুলগুলো ঠিক করতে নিয়ে গেল। নীলা সামনে চুলগুলো ক্লিপ দিয়ে আটকে দিল আর হালকা করে বেবি ক্রিম লাগিয়ে দিল, সাথে লিপ বাম আর কাজল দিয়ে দিল চোখে। তাতেই যেন তুবাকে পরীর মতন লাগছে। দুই বোন রেডি হয়ে চলে গেল তাদের গন্তব্যে। নীলা দেখছে তার সব বন্ধু বান্ধবীগুলো একসাথে দাঁড়িয়ে গল্প করছে। নীলা তাদের কাছে পৌঁছে গেল। নীলা, তোরা চলে এসেছিস সবাই? সাগর, কিরে তোর এতক্ষণ আসতে লাগলো কেন? নীলা, আরে বেশি না, 10 মিনিটই তো লেট করেছি। সুমা, হয়েছে, বাদ দে। গালিব আর নিলয় এখনো আসেনি। নীলা, দাঁড়া, আমি নিলয়কে ফোন দিচ্ছি। দূর থেকে কান্নার আওয়াজে ঘুরে দাঁড়ালো নীলা, সাগর, সুমি দেখতেই তুবার চোখ বন্ধ করে করে কান্না করছে। নীলা, ও শেট, আমি ভুলেই গেছি তুবার কথা। সবাই দৌড়ে যায় তুবার কাছে। নীলা, বোন, কি হয়েছে তোর? তুবা, আপু, আমার পাটা শেষ, আমি মনে হয় আর হাঁটতে পারবো না রে। ওই শয়তান লোকটা আমার পায়ের উপরে বাইকটা উঠিয়ে দিয়েছে। সবাই এবার সামনের দিকে তাকালো। দেখা গেল গালিব আর নিলয় বাইকে বসে আছে। গালিব আর নিলয় হাঁ করে তাকিয়ে আছে। নীলা, গালিব, তুই দেখে গাড়ি চালাতে পারিস না? গালিব, ভালো করে দেখ তো আদৌ কি তোর বোনের লেগেছে কিনা। নীলা এবার ভালো করে দেখলো তুবার পায়ে খুব কাছে বাইকটার চাকা দাঁড়িয়ে আছে। তুবা এবার কান্না থামিয়ে চোখ খুলে দেখে তার পা ঠিক আছে কি না।
নেই। এবার গালিব তার হেলমেট খুলে ফেললো, বাইক থেকে নামলো। তুবা চোখ ওপরে তুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল, যেন সে তার স্বপ্নে দেখা সেই প্রিন্সকে পেয়ে গেল। 5 ফুট 8 ইঞ্চি লম্বা, চিকন, ফর্সা, ধপধপে সাদা, কপাল ভর্তি চুল, আর ব্ল্যাক শার্ট পরাতে আরো বেশি সুন্দর লাগছে। কারোর কথার আওয়াজে তুবার হুঁশ ফিরল। গালিব, লিটল বার্ড, তোমার কোথাও লাগেনি তো? সরি, আমি আসলে তাড়াহুড়ো করে আসতে গিয়ে এই ভুলটা করে ফেলেছি। তুবা নিশ্চুপ। নীলা সবাইকে বলল, চল, অনেক দেরি হয়ে গেছে, এবার যাওয়া যাক। সবাই একটা রিসোর্টে চলে গেল, যেখানে অনেক সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। রিসোর্টের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে পদ্ম পুকুরটা। পুরো পুকুর জুড়ে শুধু পদ্ম ফুল তুবার সবচেয়ে প্রিয় ফুল। তাই তুবা সবার সাথে না ঘুরে একা একা ওই পুকুরের পাড়ে চলে গেল। তুবা খুব করে ইচ্ছে হলো কয়েকটা ফুল নেওয়ার, আর তাই তো সে পুকুরের পাড় থেকে নিচে নামলো ফুল নেওয়ার জন্য। 2-3টে ফুল ওঠানোর পর তুবা স্লিপ করে পুকুরে পড়ে যায়। তুবা সাঁতার না জানায় চিল্লাতে থাকে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। তুবা একটু একটু করে পানির নিচে ডুবতে থাকে। তুবার চোখ খুলে তাকে তার ঘরে আবিষ্কার করে। তার ফ্যামিলির সবাই চোখে চিন্তার ছাপ। তুবা চোখ খুলে দেখে সবাই শান্তিতে নিঃশ্বাস ফেলল। তুবা জিজ্ঞাসা করে, আমি এখানে কিভাবে আসলাম? আমি তো পানিতে ডুবে যাচ্ছিলাম। নীলা, তোকে গালিব বাঁচিয়েছে আজ নিজের জীবন বাজি রেখে। সে নিজেও সাঁতার জানে না, তবুও তোকে বাঁচাতে পানিতে নেমে পড়েছে। তুবা, আপু, ওই ভাইয়াটা কি এখন ঠিক আছে? নীলা, তবে ওই সব নিয়ে চিন্তা করতে হবে না, তুই রেস্ট নে। তুবার বাবা, মামনি, এরকম ভুল আর করিও না মা। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? তুবা, সরি আব্বু, আর এমন ভুল হবে না। কয়েকদিন পর নীলার সব বন্ধু বান্ধবদের দাওয়াত করলো নীলার ফ্যামিলি, কারণ তাদের ছোট মেয়ের জীবন বাঁচিয়েছে তারা। তুবা আজ স্কুলে যায়নি, সে তার আম্মু আর আপুকে হেল্প করবে বলে বাসায় আছে। তুবা কিন্তু খুব শান্ত একটা মেয়ে এবং বাসার চোখের মণি। দুপুর 12টার দিকে সবাই চলে এসেছে। তুবা দূরে দাঁড়িয়ে গালিবকে অনেকক্ষণ ধরে দেখছে। তুবার কেন জানি গালিবকে খুব ভালো লাগছে। গালিব যেন কি ভেবে তুবার কাছে গেল। গালিব, কেমন আছো লিটল বার্ড? তুবার কিছু না বলেই দৌড়ে ঘরে চলে গেল। গালিব হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তুবার মা এসে বলল, কিছু মনে করো না বাবা, ও একটু লাজুক, তাই এমন করছে। গালিব হেসে বসে পড়ল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার মতন চলে গেল। তুবা স্কুলে তার ভাইয়ের সাথে যায়, কিন্তু তার ভাইয়ের পরীক্ষা শুরু হওয়ায় এখন তার বাবার সাথে স্কুলে যায়। আজ স্কুলে সে একাই গিয়েছে, আর ছুটির পর একা একা রাস্তা ধরে হাঁটছে। হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো, লিটল বার্ড। তুবা এই ডাক খুব পরিচিত। তাড়াতাড়ি করে ঘুরে দাঁড়ালো। তুবা, আরে ভাইয়া, আপনি কেমন আছেন? গালিব, ভালো আছি। বাসায় যাচ্ছ? চলো তোমাকে দিয়ে আসি। তুবা, আমি একাই যেতে পারবো ভাইয়া, আপনি আপনার কাজে যান। গালিব, বড়দের কথা শুনতে হয় জানো না, তাড়াতাড়ি উঠে পড়ো। তুবা আর কথা না বাড়িয়ে বাইকে উঠে পড়ে। গালিব তুবাকে বলল ভালোভাবে ধরে বসতে, লিটল বার্ড নয়তো পড়ে যাবে। তুবা চুপচাপ বসে থাকলো, কিছু বলল না। তার যে হার্টবিট ধীর করছে, এই বুঝি বেরিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই তুবাদের বাসায় চলে আসলো। নীলা কি কারণে যেন বাইকে
বাইরে দাঁড়িয়েছিল। তুবা নেমে কিছু না বলেই চলে গেল। গালিব আর নীলা কিছুক্ষণ কথা বলে চলে গেল। তুবা ফ্রেশ হয়ে তার আম্মুর কাছে চলে গেল। তার আম্মুকে বলল, খিদে পেয়েছে, খেতে দাও, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। তুবা খেয়ে নিজের রুমে চলে গেল। সন্ধ্যায় তুবা পড়তে পড়তে খাতায় কিছু একটা লেখা শুরু করলো। পেছন থেকে সেটা নীলা দেখতে পেয়েও কিছু বলল না, মুচকি হেসে চলে গেল। সবাই সবার মতন ব্যস্ত, সময় সময়ের মতন চলে যাচ্ছে। তুবা একটু করে গালিবকে পছন্দ করা শুরু করেছে, কিন্তু সেটা তার মনের মধ্যে আটকে রেখেছে। দুদিন বাদেই নীলার পরীক্ষা, তাই কিছু কেনাকাটা করতে নীলা আর তুবা বাইরে বের হয়েছিল। হঠাৎ নিলয়কে দেখতে পেয়ে নীলা ডাকতে শুরু করে দেয়। দুইজনে গল্প করা শুরু করে। এইদিকে তুবা ছোট চোখ দুটো যেন গালিবকেই খুঁজে যাচ্ছে। পেছন থেকে তুবার কানের কাছে কেউ একজন এসে বলতে লাগলো, লিটল বার্ড, কাউকে খুঁজছো তুমি? তুবা হঠাৎ এই ঘটনায় চমকে উঠল আর ভয়ে চিল্লিয়ে উঠল। নীলা আর নিলয় দুজনে পিছন ঘুরে দেখে তুবার কাণ্ড। দুইজনেই তার কাছে আসে। নিলয় চোখে ইশারায় গালিবকে কিছু একটা বলল। গালিব তখন তুবাকে লিটল বার্ড পাশে একটা ছোট্ট জায়গায় আছে, যাবে আমার সাথে? তুবা নীলার দিকে তাকায়। নীলা বলে, যা ঘুরে আয়, আমি নিলয়ের সাথে কেনাকাটা করছি। নোট: নীলা আর নিলয় দুইজনকে ভালোবাসে। টিনেজ লাভ হওয়াতেও এটা গালিব ছাড়া কেউ জানে না, তাই এত লুকোচুরি। আচ্ছা, মেন গল্প। তুবা আর গালিব পাশাপাশি হাঁটছে, মনে হচ্ছে জিরাফের সাথে ছোট্ট হরিণ ছানা যাচ্ছে। তাই তুবা নিজেকে একটু লম্বা বানানোর জন্য উপরের রাস্তায় উঠে হাঁটা শুরু করে। তা দেখে গালিব হাসতে শুরু করে। হাঁটতে হাঁটতে পায়ের সাথে পা লেগে পড়ে যেতে নিলে গালিব তুবাকে কোলে তুলে নেয়। এতে তুবা একটু লজ্জা পায়, কিন্তু মনে মনে খুশিও হয়। গালিবের ফোনে কল আসতেই তুবাকে সে তাড়াতাড়ি নামিয়ে দেয়। গালিব ফোনে অনেক হেসে হেসে কথা বলে। এদিকে তুবা যে একা বসে আছে তার খেয়াল নেই। সেটাতে তুবা অনেক রাগ করে আর তাই একাই হাঁটতে হাঁটতে চলে আসতে শুরু করে। গালিব কথা শেষ করে দেখে তুবা নেই, একা চলে গেছে। গালিব দৌড়ে দৌড়ে বলে, লিটল বার্ড, দাঁড়াও। তুবা কোনো কথা শোনে না। গালিব পেছন থেকে হাত টেনে ধরে। এই মেয়ে কথা শোনো না? এইভাবে একা একা কেউ চলে আসে? তুবা, আপনি ফোনে ব্যস্ত ছিলেন, তাই ডিস্টার্ব করতে চাইনি। গালিব, রাগ করেছো? তুবা, আমি কেন রাগ করব আপনার উপরে? গালিব, আমার ছোট বোন ফোন দিয়েছিল আর নানু বাসায় থাকে, আজ বাসায় আসবে। ও আমার এসে কি নেবে এসবই বলছিল। তুবা মনে মনে খুশি হলো একটু, কিন্তু সেটা প্রকাশ করলো না। দুইজনই আবার চলে আসলো। চারজন মিলে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলো। আজ তুবা অনেক খুশি গালিব তার সাথে ছিল সেটা ভেবে। নীলার পরীক্ষা শুরু হয়ে যায়। তারা সবাই তাদের পরীক্ষা নিয়ে ব্যস্ত। এদিকে তুবার ছোট মনটা কেমন হাঁসফাঁস করছে গালিবকে দেখার জন্য। 15 দিন হচ্ছে তুবা গালিবকে দেখতে না পেয়ে লেখাপড়া, খাওয়া দাওয়া, ঘুম সব চলে গেছে। তুবার বাবা মা জিজ্ঞেস করলেও কিছু বলে না। নীলার কাছে মাঝে মাঝে এসে জানতে চায় নীলা বাইরে যাবে কিনা তার বন্ধুদের সাথে ঘুরতে, আর গেলে যেন তাকে সাথে করে নিয়ে যায়। নীলা বলে, আচ্ছা, গেলে তোকে নিয়ে যাব। নীলার পরীক্ষার জন্য তুবার কথা ততটা মাথায় ঘামায়নি। তবে 2 মাস কেটে গেল। নীলাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। এই 2 মাসে তুবা তার পড়ালেখায় আলমারিতে তালা মেরে রেখে গালিবের জন্য দেবদাস হয়ে গেছে।
কোচিনে তুবার মাকে ডেকেছিল তুবার বিষয়ে কিছু বলার জন্য। তুবার মা বাড়িতে এসে কাউকে কিছু না বলে তুবাকে মারা শুরু করে। জিসান বাসায় থাকায় তার মাকে আটকায়। নীলা বাইরে থেকে এসে দেখে তুবা কান্না করছে। জিসান তখন নীলাকে এসে বলে, আপু তুবা নাকি লেখাপড়ায় একদম মনোযোগ নেই। গত 2 মাসে যতগুলো ক্লাস টেস্ট নিয়েছে সবগুলোর রেজাল্ট খারাপ হয়েছে। তাই আজ আম্মুকে কোচিনে ডেকেছিল। নীলা এবার একটু ঘাবড়ে যায়। নীলা তুবার রুমে যায় তুবাকে জিজ্ঞাসা করার জন্য, কিন্তু তুবা কিছু বলে না। সে সময় গালিব ফোন করে নীলাকে। নীলা ফোন রিসিভ করে। হ্যালো গালিব, বল কি হয়েছে? মিট করতে পারবি? জরুরি দরকার আছে। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। ফোন কেটে দিল। তুবা বলে, আপু আমিও যাব, তোমার সাথে যাব। নীলা কিছু একটা খটকা লাগলো, কিন্তু সেটা তুবাকে বুঝতে দিল না। নীলা বলল, আচ্ছা চল। তুবা খুশি মনে 3-4টা জামা নিয়ে আসে নীলার কাছে, এনে বলে, তুমি আমার চুজ করে দাও কোনটা পরবো। নীলা অবাক হয়ে তুবার এই পরিবর্তন দেখে, তবুও কিছু বলে না। একটা লাল কালারের জামা চুজ করে দেয়। 2 বোন রেডি হয়ে চলে গেল। একটা পার্কে এসে 2 বোনের সাথে নীলয় আর গালিবও এসেছে। আজ গালিবকে অতিরিক্ত সুন্দর লাগছে, সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স, চুলগুলো কপাল অব্দি। পিচ্চি তুবা ছোট্ট একটা ঢোক গিলল। নীলার চোখ তা এড়ালো না। নীলা, কেন ডেকেছিস এখানে? আর সাথে ওকে এনেছিস কেন? একা আসতে পারিস না? গালিব, তোর সাথে নাকি কি কথা আছে? তুই ওর ফোন ধরছিস না, তাই আমাকে বলতে বলল। নীলা, আমার কারোর সাথে কোনো কথা নেই, তুই থাক, আমি গেলাম। তুবা চল। নীলার হাত ধরে কিছু বলতে যাবে, তুবাকে দেখে কিছু না বলে নিলয়ের সাথে চলে যায়। গালিব, কেমন আছো লিটল বার্ড? তোমাকে তো আজ অনেক প্রিটি লাগছে। ধন্যবাদ গালিব ভাইয়া, আপনি আমাকে বিয়ে করবেন? গালিব কেসে উঠল হঠাৎ এমন কথাতে। গালিব কি বলবে বুঝতে পারল না, তাই তুবাকে বলল, লিটল বার্ড তোমার বয়স কত? তুবা বলে, আমার বয়স 11। তাতে কি? আমি শুনেছি বয়স দেখে প্রেম বিয়ে হয় না। শুনেছি আগে অনেক ছোট থেকেই বিয়ে দিয়ে দিত। গালিব, বুঝলাম, কিন্তু আমাকে কেন বিয়ে করতে চাও? তুবা, তাহলে আপনাকে সব সময় দেখতে পারবো, আপনার সাথে কথা বলতে পারবো। গালিব, সেটা তো এখনো বলছি আমরা। তুবা, আমি অত কিছু জানি না, আপনি আমাকে বিয়ে করবেন কিনা সেটা বলেন। গালিব, তুমি জানো আমি তোমার কত বছরের বড়? জানো না তো আমি তোমার থেকে 9 বছরের বড়। তুবা, আপনি ভেবে আমাকে জানিয়েন, এখনই কিছু বলতে বলছি না। এদিকে নিলয়কে মারতে শুরু করে দিয়েছে নীলা। তাদের ঝামেলা দেখে নিলয়ের এক কাজিনকে নিয়ে নীলা জানতে পেরেছে নিলয় তার কাজিনকে ভালোবাসে। সেটা নিয়ে তাদের ঝামেলা। নিলয় কিছুতেই বোঝাতে পারছে না এটা তাকে। নীলা তো একের পর এক ঝাড়ি দিতেই আছে। নীলা, তুই এত লুচ্চা বেটা, তোর মতন লুচ্চা বেটার সাথে আমি আর রিলেশনশিপে থাকবো না, তোর সাথে ব্রেকআপ। আমাকে আর জীবনে কোনোদিন ফোন দিবি না বলে সামনের দিকে হাঁটা শুরু করলো। নিলয় কান্নারত গলায় নীলাকে ডেকে ডাক দেয়। তারপর আর কিছুই শোনা যায় না। নীলা পেছন ঘুরে দেখে নিলয় মাটিতে পড়ে আছে। নীলা দৌড়ে যায় নিলয়ের কাছে, গিয়ে নিলয়ের মাথা নীলার কোলে তুলে নেয় আর কান্না শুরু করে দেয়। এই নিলয়, কি হলো কি হলো তোমার? কথা বলছো না কেন? আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, কোনোদিন যাব না। চোখ খুলো প্লিজ, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। নিলয় চোখ বন্ধ করে বলল, সত্যি বলছো তো? নীলা এবার চুপ হয়ে যায় আর নিলয়ের বুকে মারতে শুরু করে। নিলয় নীলাকে জড়িয়ে ধরে আর সরি বলে সবকিছু
খুলে বলে। সব বুঝতে পেরে নীলা তার ভুল বুঝতে পারে। গালিব অনেক কিছু বুঝিয়েছে তুবাকে, কিন্তু তুবা অবুঝের মতন মুখ ঝুলিয়ে বসে আছে। একটু পরে কান্না শুরু করে দেয়। গালিব তখন কান্না থামানোর জন্য বলে, আচ্ছা আমি ভেবে দেখবো, তারপর জানাবো তোমাকে। একটু পরে নিলয় আর নীলা হাসি মুখে আসে তাদের কাছে। গালিব স্বাভাবিকভাবে বলে, তোদের কথা বলা শেষ, তাহলে এবার চল। গালিব আর নিলয় চলে গেলে নীলা দেখে তুবা অনেক খুশি, মনে হচ্ছে অনেক দিনের আশা আজ পূরণ হয়েছে। নীলা আর কিছুই বলল না, দুইজনই বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে যার রুমে চলে যায়। 2 দিন পর তুবা লুকিয়ে গালিবকে মেসেজ দেয় তার মায়ের ফোন থেকে। গালিব প্রথমে বুঝতে পারে না, পরে মেসেজে তুবা তার নাম মেনশন করে। সেটা দেখে গালিব হাসতে থাকে। গালিবের হাসি দেখে নিলয়, সাগর, সুমা, নীলা সবাই বলে, কিরে কি দেখে এত হাসছিস? সাগর, কারো প্রেমে হাবুডুবু খাচ্ছিস? নিলয়, কিরে মামা, তোর কোনো গার্লফ্রেন্ড মেসেজ দিল নাকি দেখি আমি? গালিব এবার নীলার দিকে তাকালো একবার। নিলয় বলে, আরে ওকে দেখার কি আছে? নীলা মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছে, তাই গালিবকে বলল, তোর সাথে কিছু কথা আছে, সাইডে আয়। নীলা, তুবা মেসেজ দিয়েছে তাই না? গালিব অবাকে শেষ সীমান্তে, মনে মনে বলল, এই পিচ্চির মাথা গেছে। নীলা, দেখ গালিব, জানি না কথাটা বলা ঠিক হবে কিনা, আমি অনেকদিন ধরে এই জিনিসটা লক্ষ্য করছি, তুবা তোর প্রতি ভালো লাগা। একদিন দেখি তুবা ওর খাতায় তোর নাম লিখছে, তার পাশে তোকে 2 মাস না দেখে লেখাপড়া, খাওয়া দাওয়া সবকিছু ঠিক মতো করছে না। আম্মু তো সেই দিন মার পর্যন্ত দিয়েছে। কথাগুলো শুনে গালিবের গায়ে রাগ উঠে, রগগুলো মোটা হয়ে গেছে। এই পিচ্চি মেয়ে এতটুকু বয়সে এত কিছু ভেবে ফেলেছে। গালিব নীলাকে বলল, আচ্ছা আমি ওকে বুঝিয়ে বলবো, তুই টেনশন করিস না। গালিব বলে, কালকে স্কুলে যাওয়া না, কালকে স্কুলে যাও না, তোমার সাথে আমার কথা আছে, তোমাকে নিয়ে ঘুরতে যাব। স্কুলের সামনে দাঁড়িয়ে আছে তুবা। গালিব এসে তাকে বাইকে করে নিয়ে যেতে শুরু করলো। 1 ঘন্টা পর তারা একটা বাংলো বাড়িতে আসলো। এটা গালিবদের একটা বাংলো বাড়ি। এখানে কেউ আসে না, শুধু 2 জন কেয়ারটেকার থাকে, তারাই দেখাশোনা করে। তুবা চারদিকে একটু দেখে নিল, খুব সুন্দর পরিবেশ, শহরের কোলাহল মুক্ত। গালিব তাকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। তুবা খুশি মনে তার সাথে চলে গেল। একটা রুমে গিয়ে থেকে গেল। গালিব তুবাকে বলল এখানে বসতে। তুবা 5 মিনিট বসে থাকার পর গালিব আসলো। তারপর কথা বলা শুরু করলো। গালিব, আচ্ছা লিটল বার্ড, তুমি যে আমাকে বিয়ে করতে চাচ্ছ, তুমি কি জানো বিয়ের পর স্বামী স্ত্রী কি করে? হ্যাঁ জানি। গালিব, সর্বনাশ, এই মেয়ে কি বলে, আচ্ছা বলো তো কি করে? তুবা, একসাথে ঘুমায়, গল্প করে, খাবার খায়, কার্টুন দেখে, ঘুরতে যায়, শপিংয়ে যায়, এগুলোই করে। গালিব একটু দুষ্টু হাসি দিয়ে বলল, আরও অনেক কিছু করে, যেগুলোর কাজ তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো। গালিব, আজ স্বামী স্ত্রীর মাঝে সব থেকে ভালো যে সম্পর্কটা হয় সেটা দেখাবো। এই বলে গালিব তুবার কাছে যায়। তুবা তখন বলে, ভাইয়া আপনি আমার কাছে আসছেন কেন? এবার তুবার হাতগুলো ধরে বেডলি ভাবে টাচ করে গালিব। তুবা ভয় পেয়ে যায়, আর গালিবের চোখগুলো লাল হয়ে যাওয়াতেই তুবা আরো ভয় পেয়ে উঠে দৌড় দেয় দরজার দিকে, কিন্তু দরজা লাগানো থাকার কারণে আটকে যায়। গালিব বলে, ভয় পাচ্ছ কেন? বিয়ের পর তো এসব আমরা প্রতিদিনই করব।
গালিব তুবার খুব কাছে চলে যায় আর একটা হাত দিয়ে তুবার হাত দুটো ধরে পেছনে আর এক হাত দিয়ে গাল দিয়ে ধীরে গালিব তার মাথাটা তুবার আরো কাছে নিয়ে আসে। তুবা এবার খুব জোরে কান্না করে দেয়। গালিব ছেড়ে দেয় আর বলে, এতটুকুতে ভয় পেয়ে গেলে লিটল বার্ড? এখনো তো কিছুই করিনি। তুমি নাকি বিয়ে করবে আমাকে? আমার জন্য সবকিছু বাদ দিয়ে দিয়েছো? আমার জন্য সবকিছু বাদ দিয়ে দিয়েছো? তো চলো বিয়ে করে নেই। আজই আমরা বিয়ে করব, চলো। আর আমরা এখন এখানেই থাকবো দুইজন। তুবা কান্না করতে করতে বলে, না, আমি আপনাকে বিয়ে করব না। আপনি খুব পচা। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আপনি অনেক খারাপ। আমি আর কোনোদিন আপনার সাথে কথা বলবো না। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে আসেন। আমি আপনাকে ঘৃণা করি। আপনি অনেক খারাপ। আমি আর এই জীবনেও আপনার মুখ কোনোদিন দেখতে চাই না। যদি লজ্জা থাকে আপনি আর আমার সামনে আসবেন না। গালিব বলে, বারে, আমি আবার কি করলাম? বিয়ে তো তুমি করতে চেয়েছিলে। তুমি যেটা চিন্তা করেছো আমি তার থেকেও অনেক বেশি খারাপ, যেটা তুমি ধারণা করতে পারো না। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে এসে কেয়ারটেকারকে বলে ড্রাইভারকে ডাক দিতে। গালিব ফোন বের করে কাউকে ফোন দিয়ে বলে কফি শপে দেখা করতে। ড্রাইভার এসে তুবাকে বলে, মামনি, চলো, তোমাকে বাড়িতে দিয়ে আসতে বলেছে স্যার। তুবা কিছু না বলেই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যায়। গালিব সেটা দেখে মৃদু হেসে বাইক নিয়ে পিছু পিছু যেতে থাকে। তুবা বাড়িতে আসলে তার মা তাকে জিজ্ঞাসা করে, কি রে, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে? তুবা কিছু না বলেই তার রুমে চলে যায়। গালিব আর নীলা পাশাপাশি বসে আছে। গালিব সব কথা খুলে বলে নীলাকে আজকের কথা, সেদিনের বিয়ের কথাও। নীলা সব শুনে হতভম্ব হয়ে যায়। গালিব বলে, ওকে আর কিছু বলবি না। আমি যেভাবে বুঝিয়েছি, আর মনে হয় না এই ভূত আর ওর গায়ে থাকবে। দোস্ত, এভাবে না বুঝিয়ে অন্যভাবে বোঝাতেও পারতি। তুবা তো এখন তোকে ভুল বুঝবে, সেটা ব্যাপার না। কিছুদিন পর ও এমনি আমাকে ভুলে যাবে। আর আমি তো সামনের মাসে জাপান চলে যাচ্ছি, তাই ওর সাথে দেখাও হবে না। ও সব কিছু ভুলে দেখবি ভালোভাবে পড়ালেখা করবে। তুবা বাসায় আসার পর থেকে রুমে ঢুকে খুব কান্নাকাটি করছে। গালিবের প্রতি খুব ঘৃণা জন্মেছে আর কোনোদিন সে তার মুখ দেখতেও চায় না। নীলা বাসায় এসে তুবার রুমে যায়। নীলাকে দেখে তুবা কান্না করে দেয়। নীলা দৌড়ে তুবার কাছে যায়। নীলা, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? মা কি তোকে বকেছে? স্কুলে কিছু হয়েছে? বল আমাকে বোন, কি হয়েছে? তুবা কিছু একটা চিন্তা করে চুপ করে যায় আর বলে, তোর কথা মনে করেই কাঁদছি আপু। তুই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেলে আমার অনেক কষ্ট হবে, তাই। নীলা, ওরে আমার পাগলি বোন রে, আমি কি এত তাড়াতাড়ি তোকে ছেড়ে যাব নাকি? আগে লেখাপড়া করব, জব করব, তারপর না বিয়ের কথা চিন্তা করব। জি স্যার। কি ব্যাপার, তোরা দুই বোন তো ভুলেই গেছিস? তোদের একটা ভাই আছে। মাঝে মাঝে আমাকে মনে করেও একটু কান্না করিও কেউ। তুবা, তোর জন্য কান্না করার জন্য তোর বউ আছে। আমরা কেন কান্না করতে যাব রে? আর এমনিতেই তুই সব সময় আব্বু আম্মুর ভালো ছেলে। তোর জন্য সবার কত দরদ। আমরা দুই বোন না হয় বাদ দিলাম তোর চ্যাপ্টারটা। জি স্যার। ভাবলাম 3টা আইসক্রিম কিভাবে খাবো, তাই তোদের কাছে
নিয়ে আসলাম, এখন তো দেখছি একাই খেতে হবে। নীলা, তুই তো আমার সোনা ভাই, আমি কি তোকে কিছু বলেছি? তুই আমাদের একটা মাত্র ভাই, তোর জন্য তো কান্না করবো তাই না? তুবা, হয়েছে, আমি খাবো না, তেলও মারবো না। তুবা, মন খারাপ তাই আর এই সব কিছু ভালো লাগছে না। জিসান, ঠিক ঠিক বুঝে গিয়েছিল তুবার মন খারাপ, তাই তো সে আইসক্রিম নিয়ে এসেছিল তুবার মন ভালো করার জন্য, কিন্তু তবুও তার মন ভালো হলো না। তুবা জিসান নীলা পাশে তাকালো। নীলা তখন জিসানের হাত থেকে দুটো আইসক্রিম নিয়ে নেয়, তুবাকে দিল একটা। তুবা হাসি মুখে আইসক্রিমটা নিয়ে খাওয়া শুরু করলো। এভাবেই কিছুক্ষণ খুনসুটি করে যে যার রুমে চলে গেল। তুবা আবার কান্না শুরু করে দিয়েছে। তার কেন কান্না পাচ্ছে সে নিজেও জানে না। এভাবে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যায় তার আম্মু এসে ডাক দেয়, কিরে মা, কি হয়েছে, তুই খাবি না? বিকাল গড়িয়ে রাত হয়ে গেল, আম্মু ভালো লাগছে না কিছু। মিসেস ফাতেমা, কি হয়েছে মা, আমাকে বল, তোর কি কিছু হয়েছে? তুবা, আম্মু ভালো মানুষ কিভাবে চেনা যায়? মেয়ের এমন আজব কথায় মিসেস ফাতেমা কিছুটা অবাক হয়, তারপরে বলে, কিছু হয়েছে মা, বল আমাকে। তুবা চুপ করে থাকে। মিসেস ফাতেমা, তুমি যখন বড় হবে তখন তুমি নিজেই কে ভালো কে খারাপ চিনতে পারবে, তাই ঠিক মতো লেখাপড়া করে আগে নিজে ভালো মানুষ হতে হবে। কি রে, কি ভাবছিস? কিছু না আম্মু, চলো খিদে পেয়েছে খুব। জিসান, জলদি খেতে দাও। সেই দিনের পর থেকে আর কোনোদিন তুবা গালিবকে মনে করেনি। সে তার লাইফটাকে গুছিয়ে নিচ্ছে, সবাই সবার মতন আছে। গালিবও প্যাকিং শুরু করে দিয়েছে, সামনের সপ্তাহে তার ফ্লাইট, চলে যাচ্ছে সে জাপানে। আর কখনো আসবে না এই দেশে। তার যে বাবা প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা, সে মিস করবে তার বোন অনিকে। গালিব তার নামের পাশে খান লাগায় না, সবাই তাকে গালিব নামেই চেনে, কিন্তু তার পুরো নাম আব্রাহাম খান গালিব। তার বাবা রেখেছে এই নাম, তাই তো সে এই নাম ব্যবহার করে না, কিন্তু তার সব জায়গায় আব্রাহাম খান বেশি দেওয়া। যাওয়ার আগে তার বন্ধুদের সাথে দেখা করতে গেছে। গালিবকে একবারই জাপান চলে যাচ্ছে এটা কেউ জানে না, তার বেস্ট ফ্রেন্ড নিলয় ছাড়া। নিলয় অনেক কান্না করছে গালিবের এই কথা শুনে, কিন্তু কিছুই করার নেই। নিলয় বলেছিল সে তার সাথে যাবে, কিন্তু গালিব নিষেধ করে দেয়, বলে, তুই চলে গেলে তোর নীলার বিয়ে দিয়ে দেবে তোর শ্বশুর, তখন কি করবি? তুই এখানে থাক আর আমার বোনটাকে দেখে রাখিস। আজ গালিব চলে যাচ্ছে। নীলারা সবাই দুপুরে একসাথে খাবার খাচ্ছে। নীলা সবার উদ্দেশ্য করে বলল, আমি আজ বিকেলে বাইরে যাব, ফিরতে লেট হবে। মিসেস ফিরোজ আহমেদ, কেন রে মা, কোথায় যাবি? নীলা, গালিব চলে যাচ্ছে বাবা জাপানে, আমরা বন্ধুরা সবাই এয়ারপোর্টে যাব, তাই আসতে লেট হবে। মিসেস ফাতেমা, সে কি রে, তুই আজ বলছিস? এই কথা আগে বললে একদিন বাড়িতে দাওয়াত করতাম। তুবা মনে মনে বলল, মনস্টারটা চলে যাচ্ছে, যাক ভালোই হয়েছে, এমন মানুষ দেশে থাকার যোগ্য না। বিকেলে সবাই এয়ারপোর্টে যায়, সবাই অনেক কান্না করছে। গালিব কান্না করেনি, সে যেন বুকে পাথর দিয়ে। সন্ধ্যায় ফ্ল্যাট ছাড়বে, সবার সাথে কথা বলে বিদায় নিয়ে গালিব চলে যায়। সবাই তার যাওয়ার দিকে তাকিয়ে কান্না করে। গালিব একবারও ফিরে যায়নি, হয়তোবা চোখের পানি লুকাচ্ছে। নিজের বরাদ্দ করা জায়গায় বসে কাঁদছে গালিব। নিজের দেশ, ফ্যামিলি, বন্ধু সবকিছু ছেড়ে চলে যাচ্ছে সে, তাই তো নিজেকে আটকাতে পারছে না। এই সব কিছু ভাবতে ভাবতে চোখ বন্ধ করে নিল। নীলা বাসায় এসে তার মা
মিসেস ফাতেমাকে জিজ্ঞাসা করেন, কিরে মা, মন খারাপ কেন? নীলা, মা, নিলয়ের কাছে শুনলাম গালিব আর দেশে আসবে না। ও নাকি একেবারেই দেশ ছেড়ে চলে গেছে। এইটুকু কথা শুনে তুবার অনেক খুশি হয়ে রুমে চলে গেল। বাকি কথা আর শোনেনি। তুবা অনেক খুশি, কারণ ওই খারাপ মানুষটাকে আর দেখতে হবে না। টাইমস্ক্রিপ্ট 7 বছর পর। দেখতে দেখতে 7 বছর শেষ হয়ে গেছে। তুবা আজ প্রথম কলেজে যাবে। নীলা, নিলয় দুইজন জব করে। তাদের বিয়ে ঠিক হয়ে আছে প্রায় 4 বছর। নিলয় বলে দিয়েছে গালিব ছাড়া সে বিয়ে করবে না। আর এদিকে গালিব যে তার কর্মজীবনে ব্যস্ত দিন কাটাচ্ছে। সে জাপানে এক কলেজে ইংলিশ প্রফেসর হিসেবে আছে। এই 7 বছরে একটিবারও গালিব দেশে আসেনি। নীলা গালিবকে খুব গালাগালি করে। তোর জন্য আমার বিয়েটা আটকে আছে, তুই একবার আয় না দোস্ত। গালিবের একটা কথা, নিলয় আর তোকে ভালোবাসে না, বুঝলি? যদি ভালোবাসতো তাহলে কবে বিয়ে করে নিত, এত বাহানা দিত না। নীলার পেছন দিক দিয়ে তুবা যাচ্ছিল। গালিব চোখে বলে, কি রে, তোর পেছনে ওই মেয়েটাকে? নীলা দেখে তুবা দাঁড়িয়ে আছে। নীলা বলে, ওইটা তুবা। গালিব তো অবাক। লিটল বার্ড এত বড় হয়ে গেছে। তুবা এখন আর সেই পিচ্চি নেই। এখন তার হাইট 5 ফুট 3 ইঞ্চি, দুধে আলতা গায়ের রং, চুলগুলো কোমর ছেড়ে পড়েছে। গালিব মনে মনে বলল, লিটল বার্ড তো অনেক বড় হয়ে গেছে। নীলা, কিরে কি ভাবছিস? গালিব, কিছু না। আচ্ছা ভালো থাক, আমি গেলাম, অন্য সময় কথা বলবো। তুবা কলেজে যাচ্ছে, খুব ভয় করছে। তার প্রথম দিন, কাউকে সে চেনে না। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে তুবা, সামনের দিকে তাকাচ্ছে। পেছন থেকে একজন বলে উঠল, এই যে আপু, শুনছেন? তুবা পেছন ঘুরল। জি বলেন, কি বলতে চান? ফার্স্ট ইয়ারের ক্লাস কোন দিকে হচ্ছে একটু বলবেন প্লিজ? আসলে আমি আজ নতুন, তার উপরে লেট হয়ে গেছে। তুবা, আমি নিজেও নিউ স্টুডেন্ট, তাই জানি না। মেয়েটি এবার বলল, হাই, আমি মাস্তারা খান অনি। হাত বাড়িয়ে তুবা আহমেদ হাত বাড়িয়ে বলল। দুইজন একসাথে হাঁটতে শুরু করলো। তুবা অনিকে একবার দেখে নিল। মেয়েটা তার থেকেও বেশি লম্বা দেখতে, মিলিমিটার মতো। কিছুক্ষণ পর কয়েকজন মেয়েকে দেখে তারা রুমে চলে গেল। তারা একসাথেই বসে। আজ তাদের প্রথম দিন, তাই সব টিচাররা শুধু পরিচয় দিয়ে চলে যাচ্ছে। ক্লাস শেষ করে 2-1 একসাথে বের হলো। অনি, তুবা, কিছু মনে করো না, একটা কথা বলি? হ্যাঁ বলো। আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড হতে পারি? তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমি তোমার মতন সুন্দর ফ্রেন্ড মিস করতে চাই না। তুবা, অনেক আমার কোনো সমস্যা নেই। এমন একটা মিলিটারি বান্ধবী থাকলে ভয়ে কেউ কাছে আসতে চাইবে না। অনি, আমাদের কাছে এমনি কেউ আসবে না। তুবা অবাক হয়ে কেন? এই যে দেখছো সামনে এই বডিগার্ড দুটো, সব সময় আমার পেছনে ছায়ার মতন থাকে। আমার ভাই এদের রেখে দিয়েছে আমার যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্যই। তুবা, বা তুমি অনেক লাকি, এরকম একটা ভাই পেয়েছো। অনি শুধু হেসে গাড়ির কাছে আসলো, আর কিছু বলল না। তুবা, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। আরে না, আমি একাই যেতে পারবো। এই তো বললে আমরা বেস্ট ফ্রেন্ড, তাহলে এত বাহানা কেন? আচ্ছা চলো। দুজন গাড়িতে উঠে তুবার বাড়ির সামনে
নামলো। তুবা অনেক রিকোয়েস্ট করলো ভেতরে আসার জন্য, কিন্তু অনি আসলো না, বলে অন্য একদিন আসবো। অনি চলে গেল। তুবার বাড়ির ভেতরে ঢুকলো মিসেস ফাতেমা। এসেছিস মা? যা ফ্রেশ হয়ে নে। তুবা, মা আপু এসেছে? আপু আসেনি? মিসেস ফাতেমা, না। কেন রে, কিছু দরকার তোর আপুর সাথে? আপু আসলে জানতে পারবে। তুবা ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিচ্ছে। এদিকে অনি ফোন করেছে তার ভাইকে। দুই ভাই বোন মিলে গল্প করছে। জানিস ভাইয়া, আজকে প্রথম দিন আমি একটা বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলেছি। বলিস কি, একদিনেই বান্ধবী পেয়ে গিয়েছিস? মেয়েটা এত সুন্দর আর ভালো যে না বানিয়ে থাকতে পারলাম না। আচ্ছা ভাইয়া, তুমি কি দেশে আসবা না? আমাকে কি একটু দেখার ইচ্ছে করে না তোমার? গালিব, আমি কতবার তো বললাম তুই জাপানে চলে আয়, এখানে থাক শুনলি না। এখন আবার আমার সাথে লাগছিস দেশে যাওয়ার জন্য। তুই আসতে চাইলে বল, টিকিট বুক করে দিচ্ছি। থাক, তোমার আসার লাগবে না, তুমি থাকো তোমার মতন। আমি মরে গেলে তখন এসে কান্না করো। অনেক রাগ করে ফোন কেটে দিল। গালিব হ্যালো হ্যালো করেই যাচ্ছে। নীলা বাড়িতে এসে তুবাকে জিজ্ঞাসা করলো, কি রে, কলেজ কেমন গেল আজ? তুবা বলে, অনেক ভালো আপু, প্রথম দিনই অনেক মজা করেছি, আবার একটা নতুন বান্ধবী পেয়েছি। অনি নাম, আমার থেকেও লম্বা, দেখতে মাশাআল্লাহ সুন্দর। কিছুক্ষণ কথা বলে নীলা তার রুমে চলে গেল। ব্যাগ থেকে ফোন বের করে দেখে নীলয় 10টা ফোন করেছে। তাড়াতাড়ি করে নিলয়কে ফোন দিল। নিলয়, ফোন রেখে কই যাও? ফোনে পাওয়া যায় না কেন? নীলা, তুবার সাথে কথা বলছিলাম। এখন বলো, এতবার কেন ফোন দিয়েছো? গালিবকে ফোন করে কি বলেছো? যা শুনেছো তাই বলেছি। আচ্ছা, ও কি আর কখনো আসবে না? জানি না, হয়তোবা ওর ভাগ্য ওকে নিয়ে আসতে পারে। আজ তুবার জন্মদিন। প্রতিদিনের মতন আজও ফিরোজ আহমেদ তুবাকে ঘুম ভাঙিয়েছে। আজ তুবার 18 বছর পূরণ হলো। ফিরোজ আহমেদ ভাবছে কত তাড়াতাড়ি তার মেয়ে বড় হয়ে গেল। ফিরোজ আহমেদ তুবাকে একটা ছোট্ট বক্স দিয়ে বলল, শুভ জন্মদিন মা। ফ্যামিলির কেউ জন্মদিন পালন করে না, তাই শুধু মিসেস ফাতেমা পায়েস রান্না করেছে। আর নীলা তাকে একটা ফোন গিফট করে জন্মদিনের উইশ করেছে। আর জিসান তো ডিউটিতে এতটাই ব্যস্ত যে SMS করে দিয়েছে। তাতে তুবার কোনো যায় আসে না, কারণ আজ না চাইলেও নীলা তাকে ফোন গিফট করেছে। কলেজ থেকে প্রথম দিন এসে ভেবেছিল ফোন কিনে দিবে বলে, কিন্তু কিছু একটা মনে করে আর সেটা বলেনি। প্রতিদিনের মতন আজও রেডি হয়ে বের হয়েছে তুবা। মিসেস ফাতেমা, কিরে, আজ তো জন্মদিন, একটু সেজে শাড়ি পরে তো যেতে পারতি। এখন এই যুগে কি সেই দিন এলো প্যান্ট শার্ট পরে চলাফেরা করা? মা, এখন এইগুলো চলে। মিসেস ফাতেমা, বাইরে তো দেখি তোর চেয়েও ছোট মেয়েরা সেজে শাড়ি পরে কি সুন্দর করে ঘুরে বেড়ায়। তোর আপুকেই দেখ না, শাড়ি পরে কি সুন্দর দেখায়। নীলা, মা থাক না, ও যেভাবে চলতে চায় চলতে দাও। তুবা কিছু না বলে চলে গেল। নোট, সেই দিন গালিবের কাছ থেকে আসার পর থেকে আর কোনো দিন তুবা সাজেনি। সেটা ভেবে জামাও পরে না। বাড়িতে কেউ না জানলেও নীলা জানে তুবার এই পরিবর্তনের কারণ। তুবা কলেজে গেছে। অনি কেন জানি আজ তুবার সাথে কথা বলছে না। তুবা খুব মন খারাপ হলো। আজ জন্মদিন, এই দিনে অনি এভাবে ওকে ইগনোর করছে। আর মনে হলো
হয়তো বা জানে না যে আজ তুবার জন্মদিন। সব ক্লাস শেষ করে অনি তুবাকে বলল, আজ আমার সাথে একটা জায়গায় যেতে হবে। অনি, ওকে চল। গাড়িতে গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। তুবা অবাক হয়ে বলছে, আমরা এখানে কেন আসলাম? ভেতরে চল আগে। তুবা আর অনি ভেতরে গেল। তুবা আরেকবার বড় রকমের সারপ্রাইজ হলো। পুরো রেস্টুরেন্টে বেলুন দিয়ে সাজানো, বড় করে লেখা হ্যাপি বার্থডে তুবা। কি সারপ্রাইজ! কেমন লাগলো? একমাত্র বান্ধবীর জন্মদিন আর আমি ভুলে যাব? এটা ভাবলে কি করে? তুবা অনেক খুশি হয়েছে আজ। তারপর দুজন মিলে কেক কাটলো। তুবাকে একটা শোপিস গিফট করেছে। তুবা, এত টাকা খরচ করার কি দরকার ছিল অনি? আজ তোর অনেক টাকা নষ্ট হয়ে গেল। মোটেও না, এই টাকাগুলো ব্যাংকে বসেও বোরিং হচ্ছিল, তাই তো ওদের নিয়ে চলে আসলাম। তোরা বড়লোক ভাই, বড়লোকই ব্যাপার। অনি তুবার কথায় হেসে দেয়। দুইজনে বাড়ি চলে গেল। তুবা বাড়িতে এসে নীলাকে সব বলল। নীলা বলল, তোর ভাগ্য অনেক ভালো, তাই এত ভালো একটা বান্ধবী পেয়েছিস। অনেক ভাইয়া জানো, আজ আমার বান্ধবীর জন্মদিন ছিল। আমি ওকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছি। ও অনেক খুশি হয়েছে আজ। মেয়েটা অল্পতেই অনেক খুশি হয়ে যায় ভাইয়া। তোর তো এই মাসে জন্মদিন। তুই কি চাস গিফট বল, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি যা চাই তুমি কি তাই দেবা আমাকে, বলো? তুই শুধু একবার বলে দেখ, সময় মতন চেয়ে নেব ভাইয়া। আমি তো চাই তুমি দেশে চলে আসো ভাইয়া। এটাই আমি চাই। এটা আমার পাওয়া বেস্ট গিফট হবে। তুবা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, অনি আজ ওকে এত বড় একটা গিফট দিল, আর আমি ওর জন্মদিনে কি গিফট দেব? কাল এই বিষয়ে অনির সাথে কথা বলতে হবে। তুবা ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখে 8:10 বাজে। আজ অনেক দেরি হয়ে যাবে কলেজে যেতে, তাই খাবার না খেয়েই তুবা দৌড় দেয়। তাড়াতাড়ি করে কলেজে ঢুকতে গিয়ে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল। তুবা ভয়ে চোখ বন্ধ করে নেয়। আচমকা কারোর হাতের স্পর্শে চোখ খুলে দেখে এক সুন্দর ছেলের হাত তার হাতে। কোথাও লাগেনি তো আপনার মিস? না, আমার কিছু হয়নি বলে চলে যেতে নিচ্ছিল। হাত বাড়িয়ে, হাই, আমি রাহুল। তোমার নাম কি? আমার নাম তুবা। নিউ স্টুডেন্ট? জি। আচ্ছা, ধন্যবাদ। তুবার ক্লাস রুমের দরজার সামনে এসে হাঁপ ছাড়ল। স্যার এখনো আসেনি। তুবা অনির পাশে গিয়ে বসলো। আজ এত দেরি হলো যে? ঘুম থেকে উঠতে লেট হয়েছিল, তাই আসতে দেরি হয়েছে। হঠাৎ ক্লাসে রাহুল নামের ছেলেটি ঢুকলো। সবাইয়ের উদ্দেশ্যে বলল, শুভ সকাল স্টুডেন্ট, আমি তোমাদের বাংলা টিচারের পরিবর্তে ক্লাস নিব। কেমন আছো সবাই? তুবা অনিকে বলছে, আরে ইনি টিচার? আমি ভাবলাম কোনো স্টুডেন্ট হবে হয়তো বা। তুই স্যারকে চিনিস? আরে না, কলেজে ঢুকতে ধাক্কা লেগেছিল। ভাগ্যিস কিছু বলেনি, না এলে আজ কি যে হতো। সবাই ক্লাসে মনোযোগ দিল। আর মাঝে মাঝে তুবা অনিকে বলছে, অনি, তোর সব থেকে প্রিয় জিনিস কি? হঠাৎ এই প্রশ্ন কেন? আরে বল না। আমার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে সেরা আমার ভাই, কিন্তু এখন সে আমার থেকে অনেক দূরে। আমি অনেক মিস করি ভাইকে। কেন? তোর ভাই কোথায় আছে? জাপানে থাকে। 7 বছর হলো এখনো দেশে আসে না। কেন আসে না? ছোটবেলায় আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরেই বাবা আমাদের দেখাশোনা করার জন্য কেউ ছিল না। ভাইয়া তখন 10 বছর আর আমার 1 বছর। বাবা কাজে এতটাই ব্যস্ত ছিল যে আমাদের খোঁজ করতো না। ভাইয়াই আমার দেখাশোনা করতো। ভাইয়া বাবাকে অনেক ভালোবাসতো, কিন্তু বাবা এসব বুঝতো না। আমি যখন
হাঁটতে শিখি ভাইয়া অনেক খুশি হয়ে যায় বাবাকে বলতে। বাবা তখন কোনো এক কাজে ব্যস্ত থাকায় ভাইয়ার সাথে রাগারাগি করে। ভাইয়া কান্না করতে করতে চলে আসে। পরে বাবা এলে ভাইয়া কিছু কথা বাবাকে শুনিয়ে দেয়। এতে বাবা কিছু একটা মনে করে 2 দিন পর আমাদের জন্য একটা নতুন মা নিয়ে আসে। ভাইয়া খুশি মনে মেনে নিয়েছিল আমার জন্য। আমাদের নতুন মা অনেক আদর করতো আমাদের, কোনোদিনও মায়ের অভাব বুঝতে দেয়নি। কিন্তু ভাইয়া আর বাবার অনেক দূরত্ব বেড়ে গিয়েছিল। ভাইয়া যখন ক্লাস 8-এ তখন একটা ছেলের সাথে মারামারি করে ছেলেটাকে হাসপাতালে নেওয়া হয়। বাবাকে তার মিটিং ছেড়ে আসতে হয়েছিল। বাবা সেই দিন অনেক মেরেছিল ভাইয়াকে, সাথে অনেক বাজে ব্যবহার করেছিল ভাইয়ার সাথে। সেই থেকে ভাইয়া বাবাকে 2 চোখে দেখতে পারে না। ভাইয়া সেই দিনের পর থেকে আর ওই বাড়িতে যায়নি, আর না বাবার টাকায় চলাফেরা করে। আমার দাদু ভাইয়ার প্রথম জন্মদিনে ভাইয়ার নামে দাদু অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছিল, তাই ভাইয়াকে বাবার কাছে কোনোদিন হাত পাততে হয়নি। আর এইচএসসির পর হঠাৎ করে ভাইয়া জাপানে চলে যায়, আর আসেনি। 5 বছর আগে বাবা অ্যাক্সিডেন্ট করে আর হাঁটাচলা করতে পারে না। ভাইয়ার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আমাকে দিয়েও বাবা অনেকবার চেষ্টা করিয়েছে।